নমস্কার, আমি বৈশাখী। শিল্প সাহিত্যবাই বৈশাখী চ্যানেলে সকল শ্রোতা বন্ধুদের স্বাগত জানাই। আজ আপনাদের বলবো গল্প অর্শ দোষ। প্রাপ্তবয়স্ক শ্রোতা বন্ধুদের জন্য গল্প পাঠ এবং গল্প লেখায় আমি বৈশাখী বিশ্বাস দেবনাথ। গল্পটি প্রথম থেকে শেষ পর্যন্ত শুনবেন। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন এবং আপনাদের প্রিয় চ্যানেল শিল্প সাহিত্যবাই বৈশাখী সাবস্ক্রাইব করে বেল বাটন প্রেস করে পাশে থাকতে একদম ভুলবেন না। বন্ধুরা, শিল্প সাহিত্যবাই বৈশাখী এখন চলে এসেছে ইউটিউব মিউজিক পডকাস্টে। ইচ্ছে করলে আপনারা সেখান থেকেও গল্প শুনতে পারেন এবং আপনাদের ব্যক্তিগত মতামত আমার সাথে শেয়ার করতে পারেন। আজ আপনাদের বলবো গল্প অর্শ দোষ। গল্প পাঠ এবং গল্প লেখায় আমি বৈশাখী বিশ্বাস দেবনাথ। গল্পটি প্রাপ্তমনস্ক এবং প্রাপ্তবয়স্ক শ্রোতা বন্ধুদের জন্যে। মা গো মা, মরি মরি, রোজ রোজ এই ঘরের দূর থেকে যেতে গেলেই অমন শব্দ শোনাও পাপ। বেতবা মানুষ আমি, রোজ কি আর এই শব্দ সহ্য হয়? হোক রাখালের মা, কার সাথে কথা কইছ ওই ভোরবেলা? আর কইও নে গো ভবানী দিদি, গিয়েছিলাম ওই পশ্চিম পাড়ের মাঠে একটু হাত দে। সেখানে গিয়ে তো সে কি গপ্প শুনে এলুম। বাবা গো, এই সকাল সকাল তুমি আবার কি গল্প শুনে এলে দিদি? আর কইও নে, মদনের বউটার নাকি অর্শের দোষ। সে কত দিন ধরে ভোরবেলা মাঠে যায়, আর তার জ্বালায় অন্য কেউ বসতে পারে না। হোমা, অমন ধারা হলে তো বদ্যি দেখানো লাগে, ওষুধ লাগে, চিকিৎসা লাগে, চারদিহি। ওর বরটা কি কাছে থাকে নাকি? ওর বছর পাশে কয়েছে দুবাই গেছে, এখনো আসার নাম নাই। শুনছি সেইখানে গিয়ে নাকি সংসার পাচ্ছে। হুমা, অত সুন্দর বউটার মুখটা পুড়লো। আমার কথা আবার অন্য জায়গায়। কি হয়েছে কও দেখি? আমার কথা হইল গিয়া ওই ভোরবেলা ওই মায়াগো ঘরে কে ঢোকে কও দেখি? হ্যাঁ, একেই থাকে গ্রামের একেবারে পশ্চিম পাড়ের ওই পুবখালির মাঠের কাছে। ভূতের ভয়ে সেখানে চৌহদ্দি কেউ মারায় না। তার উপরে মাঠের জঙ্গলখানা সবাই হাগার জন্য ব্যবহার করে। বলি ওই গন্ধের মধ্যে ওই মাগি একা একা কুড়ে ঘরে থাকে কি করে কও দেখি? ভাতরখানা আসে না 5 বছর হইল, সংসার চলে কি কইরা? গতরখানা দেখছো পুইলা ফেপে উঠছে। আর ওর ঘরের পাশ দিয়া যাওন লাগে ভোরবেলায়, কত রকমের শব্দ পাই, কোতানির শব্দ। ও নাকি প্রথমে কোদ দিয়া হাগা আনে, তারপরে মাঠে গিয়া বৈশা পড়ে। আর কি রক্তের সরাসরি। ও যখন হাত দিয়ে বসে তখন কাউরে বসতে দেয় না, ঝোপের পেছনে চুপটি কইরা কাপড় দিয়া আড়াল কইরা বসে। তারপরে ওইখান থেকে কম্ম ধুইয়া পুকুর পার হইতে ঘরে ঢোকে। এখানেই তো আমি গেছিলাম আজকে, সেই ভোরবেলা গেছি 3:30টার সময়। আমি জানি মদনের বউটা ওই সময় যায়, তাই গেছিলাম আর কি একটু গপ্প করার লগে। জিজ্ঞাসা করতুম, ওরে মাগি তোর সংসার কি কইরা চলে? ভাতার তো 1 পয়সাও পাঠায় না। গ্রামের একদম শেষের দিকে তোরে ফেলায় রাখছে বিয়ার পর থেকেই। মদন মোহনটা একটু কেমন ধরনের ধারায় পোলা একখানা। বাপ মারে খাইছে সেই ছোট্টবেলা, মাসিখানা বড় করছে। হঠাৎ কইরা মাসি উদা হয়ে গেল। তারপরে সেই মাসির কাটাছেরা বডি পুকুর পাড়ি আবিষ্কার হইল। ছিটি ছিটি ছি, শেয়াল কুকুরে ছিঁড়া খাইছিল সতীমাগিটা রে। আর এখন ওর বউটা হালায় পোলায় বাচ্চা কাচ্চাও নাই যে সংসার করণ লাগে। মদন মোহনটা কি আর কোনোদিনও আর ফিরে আসবে না? হ্যাঁ, তো ওই মদনের বউটাই জানে গো দিদি। আমরা পাড়া প্রতিবেশী আর কদিন কও, সবাই মিলে একবেলা করে খাওয়ান দিতে লাগলেও তো চাল ডালের খরচ হয়। তার উপরে আমাদের গ্রামের যা অবস্থা, দামোদরে বাঁধ ভাঙছে, বন্যা হয়েছে, নুন আনতে পান্তা পুরাই সকলের। ক্ষেত খামারি সব জলাতলায় ডুববা রয়েছে। একমাত্র ওই পশ্চিম পাড়ে পুবখালির মাঠখানা দ্বীপের মতো জায়গা আছে। এই তো গত পরশু দিনও আমার ঘরের উঠোন দিয়া একখানা শিঙি মাছ যাইতাছিল, তুইলা কাইটটা নিচে রান্না কইরা ওই দিয়াই 2টা ফ্যান ভাত ফুটাইয়া খাইছি। আসছে কি কইরা খামু? তাই কও বাবা নিদি। অথচ ওই মাগিটারা দেখো দিব্যি খাওয়ান দাওয়ান কইরা গতর বানাইছে, আবার নাকি অর্শের দোষ হইছে। বলি পুঙার মধ্যে কি হয়েছে ভগবান জানে। ডাক্তার দেখন যায় না, কারোর সাথে 2টা কথা কয় না, অথচ রাত হইলেই ওর ঘর থেকে গোঙানির শব্দ আসে। ও নাকি রাত ভোর গোঙায় আর সকালে গিয়া হাত দিয়ে বসে।
কথা হচ্ছিল দুইজন মানুষের মধ্যে, একজন রাখালের মা আর একজন ভবানীদি, এই গ্রামের মানুষ। দামোদরের পাড়ে চৌহদ্দি গ্রামে চট করে খুব একটা মানুষ যাতায়াত করে না। 4টে গ্রাম মোট একত্রিত হয়েছে এখানে, পাশেই দামোদর। একবার যদি সেরকমভাবে বৃষ্টি নামে 7 দিন ধরে, তাহলেই দামোদর ফুলে ফেঁপে ওঠে, আর তার ফোঁসের চোটে ভেসে যায় মানুষগুলো। যদিও এই নিয়ে বহুবার ভেসে গিয়েও তারা বেঁচে রয়েছে। বাড়ির চালের ওপরে ঠাঁই হয় তখন সকলের, কারো কারো তো বাড়ি আবার ভেঙেও চলে যায় দামোদরের গ্রাসে। মানুষগুলো সবাই গরিব, কেউ চাষা, কেউ দাদনে খাটে, কেউ বা দিনমজুর। দামোদর পার করে ওপারে যাতায়াতের ক্ষমতা কারো হয়নি। সবাই এই পারেরই মানুষ। নৌকোয় করে দু একটা ছেলেপুলে মাছ টাছ ধরে, দামোদরের ওপারে গিয়ে হাটে বাজারে বিক্রি করে আসে, নিতান্তই খুব কম। বর্ষার করাল গ্রাসে যখন নদী ফুলে ফেঁপে ওঠে, তখন ওই হাঁ করা মুখ থেকে ছেলেগুলোকে উদ্ধার করতেই বাবা মায়ের পিলে চমকে শেষ হয়ে যায়। ভবানী কিছুদিন আগেই তার বড় ছেলেটাকে হারিয়েছে। এখন তার ছোট ছেলে বলাইটাই ভরসা। আর রাখালের মা, রাখাল তো গত বছর কেউটে সাপের কামড়ে প্রায় মরেই যাচ্ছিল। ভাগ্যের কি বিধান, পাটা কাটা পড়ল আর বেঁচে গেল ছেলেটা। কিন্তু সেই থেকেই সম্পূর্ণ বিকলাঙ্গ, বিছানাতেই পড়ে থাকে। টেনে হিচড়ে মাথা তুলতে হয়, খাইয়ে দিতে হয়। মুখ থেকে সবসময় কষ পড়ছে আর চোখ থেকে জল। যতদিন কতরে খেতে খাওয়াতে পারবে মা, ততদিন। রাখালের বিয়ে থাওয়াও হয়নি। এই সকলের মধ্যে মদনমোহনের বউটা বেশ আকর্ষণীয়, গতরটাও বেশ সুন্দর, বুক দুটো বেশ মোটা, আর তার সঙ্গে নিতম্বটা মানানসই করে ভগবান গড়ে তুলেছেন। বউটা এখানকার মেয়ে নয়। মদনমোহন গ্রামের লোককে খাইয়ে দামোদরের ওপার থেকে এই মেয়েকে তুলে এনেছিল। মদনমোহনের বাড়িতে কেউ নেই সে ছাড়া। দুবাইতে বেশ মোটা টাকা চাকরি করত সে। এই গ্রামের অনেকেরই ইচ্ছে ছিল মদনমোহনের সঙ্গে নিজের মেয়েকে পার করানোর, কিন্তু মদনমোহনের দরকার শিক্ষিত মেয়ে। এই মেয়ে নাকি মাধ্যমিক পাশ করেছে, লেখাপড়া জানে। ওই পশ্চিম পাড়ের যে পুবালি গ্রামটা, ওইখানেই থাকে সে। মদনমোহনের একচালা বাড়ি, ওপরে টিনের ছাউনি, টিউবওয়েল আছে। পাকাপোক্ত পায়খানা বাথরুমটা এখনো অবধি সে করে উঠতে পারেনি। বিয়ের 6 মাস যেতে না যেতেই সে আবার চলে যায় দুবাইতে। সেই যাওয়াই যাওয়া, আর আসে না। গ্রামের পিয়ন দামোদর পার করে আসে, চিঠিপত্র বিলি করে কিঞ্চিত কয়েকজনের, কিন্তু সেইখানে কখনো পর্যন্তই মদনমোহনের বউটার জন্যে কোনো রকম চিঠিপত্র আসেনি। অথচ বউটা দিব্যি সংসার চলছে, গতর দিন দিন ফুলে উঠছে, আর এখন নাকি অর্শের দোষও হয়েছে। গ্রামের সবাই চায় বউটা সুস্থ সবল থাকুক, বেঁচে পড়তে থাকুক, সবার সঙ্গে 2 পৃষ্ঠা গল্প করুক, কিন্তু বউটা যেন কেমন সব সময় মন মরা হয়ে ঘরে পড়ে থাকে। রাত হলে একটু আধটু গোঙানির শব্দ পাওয়া যায়, সেটাও নাকি ওর পেটে ব্যথার ব্যামোতে। সারা রাত গোঙায় আর সকাল হলেই পশ্চিমের মাঠের দিকে ছোটে। ওরে হরি, 1 কেজি চাল দে তো বাবা। আর পামো না দিদি, আর পামো না, অনেক হয়েছে। এই নিয়া 500 টাকা আমার দোকানে তোমার বাকি পড়ছে, আগে দাও। অমন কথা কইস না বাপ, আর নিজেরা না দেখলে কি আর আমাগো সংসার চলে? কথাটা বলে রাখালের মা। আমারে বাকি করে চলে বলো দিহি? হ্যাঁ, তোমার 500 টাকা, ভবানীর মা ধার করছে 1000 টাকা, আরও তো সবাই রয়েছে ছড়ায় ছিটা। এই গ্রামের তো এই কটা মাত্র মানুষ আমরা বসতি করি, তা আমরা যদি একে অপরের উপকারে না লাগি, আমারই বা পেট কেমন করে চলবে? আজ দিয়া দে বাপ, আজ দিয়া দে। আমি কথা দিতেছি, আগামী 7 দিন কইরা 7 মাস হইছে। আগেই তো কম চাল খাও, তাও আবার রেশনের চাল বিক্রি কইরা, তার উপরে যদি এমন বাকি করো। তোর মনে নাই তোরে 2 মাস আগে আমি সব শোধ কইরা দিছিলা, কিন্তু তাও তো কিছু বাকি ছিল। কথা বাড়াইস না, আমারে দিয়া দে বাপ, দিয়া দে। কাকা, 1 কেজি বাসমতি চাল, মুগের ডাল,
দুশো দুশো মুসুর ডাল আর আলু আছে, তাহলে 500 মতো আলু, পেঁয়াজ রসুন দিয়ে দিও তো। আর ফর্দতে লিখে দাও, আমি টাকাটা দিয়ে যাচ্ছি। হ্যাঁ বৌমা, দিতাছি। তোমার শরীর এখন কেমন আছে? ভালো আছে কাকা, এই চলে যাচ্ছে আর কি। ও মা, মদনের বউ যে? বাহ, কেমন আছো বৌমা? তোমার তো ঘর দিয়া বাইর হইতেই দেখি না। আমরারও চিন্তা করি মদন খানা বাড়ি আসে না, তোমার সংসার কেমন কইরা চলে? কাকা হয়েছে? এই তো মা, দিতাছি দিতাছি, দাঁড়াও, খাড়াও দিতাছি। লোকটি ঘরে চলে গেলেন মদনের বউয়ের বাজারের ব্যাগটা হাতে নিয়ে। ঘরের ভেতর থেকে আলু, পেঁয়াজ রসুন আদা টমেটো যা আছে গুছিয়ে নিয়ে আসছেন। কদিন আগেই বৃষ্টি হয়েছিল, অনেকেরই বাড়ি ডুবে গিয়েছে। যদিও এখন সূর্যের কৃপায় জল শুকিয়েছে অনেকটা, দামোদরও শান্ত। বউটাকে আজকে একা পেয়ে চেপে ধরল রাখালের মা। বলল, ও বৌমা, কও না, তোমার সংসার কি কইরা চলে? মাসিমা, ওই আপনাদের ছেলে আর কি মানি অর্ডারে টাকা পাঠায়। মানি অর্ডার? তা বুঝি সেটা পিয়ন এসে দিয়া যায় না? দেয় তো, পিয়ন রাতে এসে দিয়ে যায়। হলাই কি কথা কয়, রাতে আবার পিয়ন আসে? আবার দামোদর পার হইয়া তোমারে কি সাপে কামড়াইছে নাকি? দেখি পাগলা কুত্তায় কামড়াইছে? কওটা কি? এই নাও বৌমা, ধরো ধরো, এই নাও তোমার ফর্দ। বউটি বুকের ব্লাউজের ভেতরে হাত ঢুকিয়ে ছোট্ট একটি ব্যাগ বার করলো। ব্যাগের থেকে 500 টাকার করকরে নোট যখন সে মুদি দোকানদারের হাতে তুলে দিল, তখন সেই নোটের মধ্যে গান্ধীজির ছবি, চকচকে 500 টাকার লেখা আর করকরে নোটের সুগন্ধে ঢোক গিলল রাখালের মা। বলল, বাবা, এই দেখি ভর্তি টাকা তোমার ব্যাগে। কথাটা মনে মনে বললেও মদনের বউটা দেখতে পেল সেটা। টাকা বেশ ভালো করে গুনে দিল তিনি। বললেন, এই নাও বৌমা, ধরো। আর কিছু লাগবে? না না কাকা, লাগলে লিস্টি করে পাঠিয়ে দেবো কোন, আপনি একটু পৌঁছে দেবেন। হ হ হ, এই গ্রামে একমাত্র তুমি আছো বৌমা যে কিনা নগদে মাল খায়, আর বাকিরা তো শুধু ধারেই কাম চালায়। বউটি চলে যাচ্ছে। তার মাথার সিঁথির সিঁদুর উজ্জ্বল, কপালে টিপটি বেশ বড় করে পড়া, হাতে উজ্জ্বল শাখা আর পলা, সোনার চুড়ি আছে দুটো, গলায় চেন, তাতে লকেট, কানে ছোট ছোট দুল, নাকে নথ। মোটামুটি দেবী প্রতিমার মতো দেখতে বউটা। মাথার কোকড়ানো চুলে বিরাট বড় খোপার মাঝখানে বেলি ফুল গোজা। যেখানে বন্যার চোটে সকলের ঘর বাড়ি ভেসে গেছে, সেখানে বউটা এত টিপটপ পরিপাটিভাবে থাকে কি করে? আর এত সুন্দর শরীরের গড়নটাই বা গড়ছে কি করে? তারায় তারায় টাকা। বউটা কি বললো আজকে? বউটা বলল, রাতে নাকি পিয়ন আসে। কোন ভাতারের পিয়ন আসে ওর কাছে রাত্রে বেলা? হ্যাঁ, মনে মনে ভাবে রাখালের মা। মুদি দোকান থেকে ফেরার পথে আবার দেখা হয়ে যায় ভবানীর মার সাথে। তিনিও দোকানেই যাচ্ছিলেন। ও দিদি, এদিকে শোনো দেখি। কি হয়েছে রাখালের মা? কোনো গুরুত্বপূর্ণ খবর? শোনো না, ওই দোকানদারে বুঝছো মদনের বউটা আইছিল। হো, হেলাই তো মাঝে মধ্যেই আসে, বেশি কইরা বাজার কইরা নিয়ে যায়। কেন, কি হয়েছে? না, আমি ওরে জিজ্ঞাসা করলাম, তোমার সংসার চলে কি কইরে? আমারে কইল কি রাত্রে নাকি পিয়ন আইসা ওরে মানি অর্ডারে টাকা দিয়া যায়। তা রাত্রে ওই দামোদর পার হইয়া কে আসে কও দেখি। জানি না বাপু, নিজের সংসার বাঁচানোর লাগে যুদ্ধ কইরা পারতাছি না। তোমার পোলাখানাও তো কবে থেকে বিছনায় চিৎকালায় পড়া রয়েছে, তোমারই বা কি দরকার অত লোকের সংসারে কাটি করার? বুঝি না। ভবানীর মার কাছ থেকে খুব একটা ভালো রকমের সুরাহা পেল না রাখালের মা। তাই খচখচে মনটা নিয়েই সে চলল গ্রামে বৈদ্যদের বাড়ি। বৈদ্যি গ্রামের বেশ পরিচিত একজন লোক, সবাই তাকে মানে। মোটামুটি সচ্ছল সংসার তার, কাঠের ব্যবসা করে, গরু মোষ আছে, ওর কাছ থেকেই দুধের যোগানটা হয়। দামোদরের ওপারেও ওর দুধ যায়, মিষ্টির দোকানে কাজে লাগে। মাঝে মধ্যে টাকা পয়সা চাইতে গেলে বৈদ্যি বেশ ধার দিয়ে থাকে। রাখালের মা 2 মাস আগে 1000 টাকা ধার করেছিল, তারপরে তো বেগার খেটে সেই ধার শোধ করতে হয়েছে। শুধু বিনিময়ে জুটেছে একবেলার খাবার। ওই ছেলে আর মাতে মিলে ওই খেয়েই সংসার। অথচ লোকের সংসারে কাঠি করার স্বভাবটা কিছুতেই রাখালের মা ত্যাগ করতে পারে না। মনে মনে সে ভাবল,
যেতে হবে আজকে একটু বৈদ্যির বাড়ি। সন্ধে গড়াতেই আবার আকাশে মেঘ করেছে। গুড়ুম গুড়ুম মেঘের গর্জনের সঙ্গে সঙ্গে রাখালের মা গরম খিচুড়ি রান্না করেছে। রাখাল বিছানায় শোয়া, বললে, শোন বাপ, রান্না করছি, আইসা তোরে ভালো কইরা খাওয়াইয়া দিমু, একটু বৈদ্যদের বাড়ি যাই। রাখাল কিছু একটা বলার চেষ্টা করলো, কিন্তু খুব একটা গুরুত্ব দিলেন না তিনি। বয়স প্রায় 55 কোঠায়, মাথার ওপরে একটা খোপা করে রাখেন, আর পরনে পরেন সাদা রঙের থান। রাখালের বাপ মরেছে আজ 25 বছর হলো। রাখাল তখন 2 বছরের ছেলে। আত্মহত্যা করেছিল লোকটা, ওই ধামুদরেই ডুব দিয়ে। ওই বৈদ্যির বাবার কাছে ধার হয়ে গিয়েছিল অনেক টাকা। তবুও বৈদ্যি কোনোদিন সেই টাকা চেয়ে রাখালের মাকে অত্যাচার করেনি। ছাতাটা খুলতেই তিনি বুঝতে পারলেন ছাতার অসংখ্য ছিদ্রর মধ্যে দিয়ে বৃষ্টির টিপ টিপ জল ওনার ওই সাদা খোপাটাকে ভিজিয়ে দিচ্ছে। কোমরের কাপড়টা হাঁটু অবধি তুলে নিয়ে চটি জোড়া এক হাতে আর এক হাতে ছাতা নিয়ে পিচ্ছিল মাটি পার হতে হতে ধীরে ধীরে এগিয়ে গেলেন বৈদ্যিদের বাড়ির দিকে। বৈদ্যিদের বাড়িটা বেশ বড় সড়ো, দেয়াল ইটের, ওপরে অ্যাডবেস্টারের ছাউনি। ঘরটা রাউন্ড শেপের, পাঁচিল দিয়ে ঘেরা। একটা বেতের গেট, বেড়ার গেট ঠেলার সঙ্গে সঙ্গেই শান বাঁধানো মেঝে রয়েছে। সেইখান দিয়ে হেঁটে বাড়ির মুখ্য দরজার কাছে এসে দাঁড়াতে হয়। মুখ্য দরজা খোলার পরে ভেতরে আরও একটা দরজা, এরপরে অন্দরমহলে প্রবেশ করা যায়। সন্ধে পড়তেই বৈদ্যদের বাড়ি দরজায় সাধারণত তালা ঝুলে থাকে, কিন্তু আজকে বৃষ্টি হচ্ছে বলে এখনো তালা ঝুলেনি। হয়তো যারা দুধ নিয়ে গেছিল তারা এখনো ফেরেনি। রাখালের মা ঢোকার সঙ্গে সঙ্গে এই গোধূলি হাম্বা করে ডেকে ওঠে। এই গোধূলি বৈদ্যির খুব প্রিয় একটি গরু। রাখালের মা বললেন, ওরে আমি, চিৎকার করিস না। কে? আমি। ও, এত এই বৃষ্টির মধ্যে কি ব্যাপার? বৃষ্টিটা তখন একটু সবে ধরেছে, তাও যেমন পড়ছে তাতে মানুষ ভিজে যাওয়ারই কথা। আরে আস্তে আস্তে, কিছুক্ষণ আগেই গোধূলিটা হেগে দিয়ে এসেছে ওখানে। মাটির মেঝের ওপরে গোবর ছড়া পড়েছিল, খেয়াল করেনি রাখালের মা, আরেকটু হলেই পিছলে পড়তো। ভালো করে নিজেকে সামলে নিয়ে বললে, একটু জল হবে বাবু? হ্যাঁ দিচ্ছি। কোথায় গেলে চৈতি? চৈতি বৈদ্যির বউ হয়। চৈতি ছুটে এসে বললে, হোমা, মাসিমা, এই বৃষ্টি মাথায় নিয়ে টাকা পয়সা ধার লাগবে নাকি? আরে না না, আমি এলেই কি টাকা পয়সার কথা কই নাকি? হ্যাঁ তো মাগো, একটা কথা কইতে আইসি। হো, আসুন আসুন। জল দিয়ে ভালো করে হাত পা ধুয়ে বাড়ির অন্দরমহলে ঢোকার আগে ওই সিঁড়ির ওপরেই ঠাঁই হলো আজকে রাখালের মার, কারণ তার সারা গায়ে গোবরের গন্ধ। ঘরের ভেতরে ইজি চেয়ারে বৈদ্যি বসে রয়েছে, আর পাশে দাঁড়িয়ে রয়েছে তার স্ত্রী চৈতি। গরম গরম 1 কাপ চাও জোটেনি আজকে, যেহেতু তার কাপড়টা অপরিষ্কার। বৈদ্যি আবার পয় পরিষ্কার থাকতে খুব পছন্দ করে। বললে, চৈতি, তুমি গিয়ে খোকার সাথে খেলো যাও, আর খোকিকে ঘুম পাড়িয়ে দাও। বাচ্চা মানুষ এত রাত অবধি জেগে থাকা ভালো না। তা রাখালের মা, কি হয়েছে বলো শুনি। বলছি বাবু, একটা কথা ছিল। হ্যাঁ বলো, বলে ফেলো। কথা বলার জন্যেই নিশ্চয় এই ঝড় বৃষ্টি মাথায় করে এসেছো। অমন সময় ট্রাকটা ঢোকে। দামোদরের এপার ওপার হতে গেলে ছোট্ট একটা বাঁশের সেতু আছে, সেখানে হেঁটে যাতায়াত করাটাই সুলভ। মাঝে মধ্যে 2-1টা গাড়ি ঢোকে, আর বাদবাকি সবকিছু নৌকায় করেই যাতায়াত হয়। ট্রাকটা নিতান্তই ছোট, যেগুলোকে ছোটা হাতি বলে। শহরের এ প্রান্ত থেকে ও প্রান্ত দুধ সাপ্লাইয়ের জন্য যেমন নৌকা যায়, তেমনি এই ট্রাকটাও ব্যবহার করা হয়। যদিও এই বর্ষার মধ্যে বাঁশের সেতুটার অবস্থা বেশ নড়বড়ে, যখন তখন বিপদ ঘটতে পারে। তবু বৈদ্যির ব্যবসা তো আর বন্ধ যেতে পারে না। তার বাবার আমলের ব্যবসা, এটা করেই সে করে কমে খাচ্ছে। এই শুনছি, দাঁড়াও। কোথায় গেলি রে? এদিকে আয় সব। ঘরের ভেতর থেকে সন্ডাগুন্ডা মার্কা বেশ কয়েকটি ইয়ং ছেলে ছুটে এলো। ট্রাকের দিকে ছুটলো তারা। কত রকমের বাক্স প্যাটরা বেরোচ্ছে সেইখান থেকে। আবার দুধেলি গাইটার কাছেও কি সব যেন রেখে আসলো ওরা। সকালে বোধহয় গোয়ালা এসে আবার দুধ দুইয়ে যাবে। রাখালের মা তাকিয়ে তাকিয়ে দেখছে। বৃষ্টিটা আবার বেড়েছে।
এক বাক্স টাকা নিয়ে ঢুকলো একটি ছেলে একটা টিনের বাক্সর মধ্যে। বাক্সটা খোলার সঙ্গে সঙ্গেই টাকার গন্ধটা এসে নাকে লাগলো রাখালের মায়ের। কতদিন এমন টাকার গন্ধ সে পায় না। বললেন বৈদ্যি, যা তোদের বৌদিকে বল সিন্ধুকে ভালো করে তুলে রাখতে, আর চাবিখানা আমার কাছে দিয়ে যেতে বল। কোমর থেকে চাবিটা বার করে দিলেন সেই ছেলেটিকে। বৈদ্যির বাড়িতে কাজ করে বহু ছেলেপিলে। রাখাল সুস্থ থাকলে ওকে দিয়ে কাজ করালেও বোধহয় মাস গেলে বেশ মোটা টাকা বৈদ্যি ওকে মাইনে দিত। বললেন, বলো এবার শুনি। দেখছিলেই তো ব্যস্ত ছিলাম। হ্যাঁ, আপনারা তো সবসময় ব্যস্ত, আপনার বাবার আমল থেকে। ওসব বাদ দাও, যেটা বলতে এসেছো সেটা বলো। নাকি রাত হয়েছে, আমার এবার ঘুম পাচ্ছে, শোয়ার আগে একটু চা খেয়ে শোয়া অভ্যেস, তাই। রাখালের মা ভালো করেই জানে রাত 8:30 9টার মধ্যেই বৈদ্যিরা সকলে ঘুমিয়ে পড়ে। ওঠে সেই কোন কাক ভরে। বলছি বাবু, কথাটা অত্যন্ত গোপনীয়, তাই। বাবা, গোপন কথা তো বলো দেখি। বলছি ওই পূবের গ্রামে পশ্চিমের ধারে ছোট্ট যে জায়গাটা আছে ওইখানে ওইখানে মদনের বউটা থাকে না? মদন? কে মদন? মদন মোহনের বউ। ওই যে আমাদের গ্রামের একটা সুন্দর ছেলে, বাপ মা মরছে ওর জন্মের পরপরই, বহু বছর আগের কথা। মাসির কাছে মানুষ হয়েছিল, ওই পোলাখানা দুবাইতে চাকরি করে, ভালো টাকা মাইনে পায়। ও মদনা, তা কি করেছে ওর বউ? কিছু কুকর্ম করেছে? হ্যাঁ। আরে না, ওর বউটা নাকি অর্শের দোষ। তাতে আমি কি করতে পারি? না, ওই রাত্রিবেলা ওর ঘরের কাছ দিয়ে গেলে নাকি গোঙানির শব্দ পাওয়া যায়, আর সকাল হইলেই মাঠের মধ্যে রক্ত পড়া থাকে। ওর নাকি অর্শের দোষ হইছে। তা কইতাছি ওর সংসার কি কইরা চলে বাবু? এদিকে খাওন দাওন তো ঠিক খায়, মাগির গতরখানা চকচকে। কি করে কথা বলো, এগুলো কি? ও ভুল হয়ে গেছে। কইতাছি কি, যদি একটু খোঁজ খবর নিয়ে দেখেন ওর কি কইরা চলে। তা তোমার তাতে কি? হ্যাঁ, গ্রামের লোক এমনি খেতে পড়তে পারে না। তোমার ছেলেটা তো বেয়াক্কেলে হয়ে পড়েই রয়েছে, কতগুলো বছর হয়ে গেল। তা তার চিকিৎসা করাও, তাকে সুস্থ করো। অন্যের বউয়ের সংসারে কাটি করা তোমার কি দরকার বাপু? ওর মতো করে খাচ্ছে খাক, তোমার তাতে কি? বলতে বলতেই একটি ছেলে একটা পুঁটুলি নিয়ে এসে হাজির হয় ওই বৈদ্যি শেঠের সামনে। কে এতে? বাবু, এতে মাল্লু আছে, শহরে সাপ্লাই করতে পারলে অনেকগুলো টাকা থাকা। পার্টি বলেছে 50 লাখ। হ্যাঁ, কোথায় কি কথা বলতে হয় জানিস নে? বলেছি না, এটা ফ্যামিলি মিটিংয়ের ব্যাপার, ফ্যামিলি লোকের সামনে বলবি, বাইরের লোকের সামনে নয়। রাখালের মা, তুমি এখন যাও দেখি, আর মিটিং করতে বসতে হবে, যাও। রাখালের মা খুব একটা পাত্তা না পেলেও বৈদ্যির অ্যাসিস্ট্যান্টের কথাটা কিন্তু তার কানকে স্পর্শ করেছে। পুটুলিতে কিছু একটা জিনিস আছে যেটা এখন গোপনীয় স্থানে লুকিয়ে রাখতে হবে, এবং লুকিয়ে রাখার পরই সেটাকে সকালবেলা পাচার করা হবে। এমন জায়গায় পাচার করা হবে যেখান থেকে 50 লক্ষ টাকা নগদ আসবে, আর সেই টাকাটাই ভাগ বাটোয়ারা করা হবে প্রত্যেকটি কর্মচারীর সঙ্গে। ইস, যদি আমার রাখালটা এখানে কাজ করতো, মনে মনে ভাবে তিনি। 50 টাকার নোটি হাতে পাই না, 50 লাখ। বিড়বিড় করতে করতে ফুটো ছাতা মাথায় দিয়ে বেরোবার পথে এবার সত্যি সত্যিই পাটা পিছলে গেছে। তবে গোবরের জন্য নয়, ট্রাকে করে ড্রাম ভর্তি তেল আসে শেঠের বাড়িতে, ডিজেল আসে, সেই সবও উনি সাপ্লাই করে, সেইখানেই পড়ে গিয়ে আর কি। আহা, লাগলো বুঝি? না না, ওই একটু। একেই উনি একটু খোড়া ছিলেন, তার উপরে ল্যাংড়া আমের মতো আর একটু খুঁইয়ে খুঁইয়ে মেঠো পথ দিয়ে ঘরের ভেতর ঢুকলেন। রাখাল শুয়ে, খুব একটা জুত পাননি। রাখাল সেটা ভালো করেই বুঝতে পারে। গায়ের ভেজা সাদা কাপড়টা খুলে মেলে দিলেন তিনি নিজের বাড়ির বারান্দায়। ওই তো বেড়ার ঘর, তার উপরে টালির ছাউনি। ছোট্ট এক চিলতে বারান্দাতেই মায়ে পোয়ে উনুন বানিয়ে 2-1টা বাসন নিয়ে রান্না বান্না করে খায়। ঘরে খাট বলতে একটাই, খাটের নিচে টিনের বাক্সের মধ্যে কয়েকটা পুরনো বাসনপত্র, ওইটুকুই জীবনের সম্বল। ছেলেকে খাইয়ে দিতে দিতে মা বলে, বুঝলি রাহাল, এই গ্রামের সব লোকগুলোই কেমন যেন হয়ে গেছে, আগেও এরম ছিল না। জানিস, ওই বউটার সুন্দর কইরা সংসার চলে। তোরা যদি কেন অসুস্থ না হইতি তুই, তাহলে আমি তোরেই কামে লাগাইতাম। আমার রাখালটা বুঝি দেখতে শুনতে খারাপ? হ্যাঁ। মায়ের কথায় রাখাল চুপ করে তাকিয়ে থাকে, কিছু বলে না। তার চোখ দুটো এখন কেমন যেন সবসময় নিশ্চুপ অবস্থাতেই থাকে।
সবই শুনতে পায়, সবই বুঝতে পারে, কিন্তু করতে পারে না কিছুই। ছেলেকে খাইয়ে টাইয়ে দিয়ে শুয়ে পড়লেন রাখালের মা, কিন্তু আজ তার চোখে ঘুম নেই। শেঠের কথাটা মাথার মধ্যে ঘুরপাক খাচ্ছে। যদি একবার যাওয়া যায় রাত্রেবেলা ওই বৈদ্য শেঠের বাড়ির সামনে, তাহলে বোধহয় অনেক কিছু দেখা যাবে। কিন্তু গভীর রাত না হলে তো যাওয়াটা ভীষণ রিস্কি। যদি ধরা পড়ে যায় তাহলে গর্দান তো যাবেই, তার সাথে সাথে আরো অনেক কিছু খোয়াতে হতে পারে। মনে মনে ভয়ও হচ্ছে, আবার প্রবল উত্তেজনারও সৃষ্টি হয়েছে। নিজেকে দমিয়ে রাখতে পারছে না রাখালের মা। আজ যেভাবেই হোক যেতেই হবে। রাত্রি বাড়তেই প্রকৃতিও তার করাল গ্রাস আরো বেশি করে শুরু করেছে। হা মুখ করে প্রকৃতি গিলে খেতে চাইছে এই সব কটা গ্রামবাসীকে। দামোদর যেন ভোঁস ভোঁস করছে তার বুকের বৃষ্টির ধারা জমিয়ে জমিয়ে। কখন যে সেটা বাঁধভাঙা উল্লাসে ফেটে পড়বে আর গোটা গ্রামকে ভাসিয়ে নিয়ে যাবে। গ্রামের মানুষ ভয়ে প্রহর গুনছে, আর রাখালের মা প্রহর গুনছে কখন সে বৈদ্যির বাড়িতে ঢুকবে। রাত্রি প্রায় 12টার কাছাকাছি। নির্ঘুম চোখের দুপাতা খুলে রেখে তাকিয়ে রয়েছে রাখালের মা। ওঠে সে। রাখাল তখন অঘরে ঘুমোচ্ছে। এই ঘরের দরজা বন্ধ করে বেরিয়ে যেতেও কোনো অসুবিধে নেই। এমন কিছু মূল্যবান সম্পদ নেই যেটা খুইয়ে গেলে রাখালের মা হাপিত্তেশ করবে। সোনা দানা যা ছিল সব বেচে বর্তে খেতে হয়েছে ওই বৈদ্যির বাবার কাছে। এখন যেটুকু আছে থাকলে থাকবে, না থাকলে ওপরওয়ালার হাতে সব কিছু। নিজের মনকে আজকে মানিয়ে নিয়েছে সে। না, যেতেই হবে, আর না হলে ওই 50 লক্ষ টাকার জিনিসটাকে চুরি করতে হবে। তাহলেই তো লাইফ জিঙ্গালালা হয়ে যাবে। রাখালকেও আর চিন্তা করতে হবে না তার ভবিষ্যৎ নিয়ে, রাখালের মাকেও না। তখন এই গ্রামের ঘর বাড়ি ছেড়ে ছুড়ে দামোদরকে পার করতে পারলেই শহরের খোলা মাঠের নিচে 2 মায়ে ছেলে মিলে একটা সুন্দর জীবনযাপন করতে পারবে। চোখে একরাশ স্বপ্ন নিয়ে রাখালের মা এগিয়ে যায় বৈদ্যির বাড়ির কাছে। তার বাড়ির থেকে বৈদ্যির বাড়ি প্রায় হাঁটা পথে 20 মিনিটের রাস্তা। অতিরিক্ত ঝড় বৃষ্টি আর কাঁদার জন্যে ওই 20 মিনিটের জায়গায় প্রায় আধ ঘন্টা মতো লাগলো। রাত বাড়তেই এই গ্রামটা ঘুমিয়ে পড়ার সঙ্গে সঙ্গে অনেক কিছু রহস্যের জন্ম নেয়। বেশি দূর যেতে হলো না। বৈদ্যির বাড়ির সামনেই কাঁঠাল বাগান পড়ে। সেখানে আম, লিচু, কাঁঠাল অনেক রকমের গাছ আছে। গাছের ছায়ায় মাটি পিচ্ছিল হলেও বেশ খানিকটা জায়গা শুকনো শুকনো রয়েছে। ওইখানেই চুপ করে ঘাপটি মেরে দাঁড়িয়ে ছিল রাখালের মা। দেখল একটি মেয়ে ঢুকছে বৈদ্যির বাড়ির পেছনের দরজা দিয়ে। পাঁচিল দিয়ে ঘেরা বাড়ির 3 দিকে 3টে দরজা। সামনের দিক থেকে সবাই যাতায়াত করে। তার দক্ষিণের দরজা দিয়ে গোয়াল ঘরের কাছে, যেখানে ট্রাকটা এসে থামে আর জিনিসপত্র নামে। আর একটা দরজা বাড়ির একদম পেছন দিকে। সেইখানেও অন্দরমহলে ঢোকার একটা গোপন কুঠুরি আছে। শুনেছিল রাখালের মা, কোনোদিন যাওয়ার সাহস দেখায়নি, কারণ রাত হলেও এই বাড়ি পাহারা দেওয়ার জন্যে অনেক সন্টাগুন্ডে অপেক্ষা করে থাকে। একটা বউ ঢুকলো, মাথায় ছাতা, গায়ের মধ্যে কি সব যেন জড়ানো। বউটা ঢোকার কিছুক্ষণ পরেই বেরিয়ে গেল সে। আবার হাঁটতে শুরু করলো বউটা মাথায় ছাতা দিয়ে, হাতে টর্চ। একা একাই চলেছে বউটা। রাখালের মার একবার মনে হলো বৈদ্যির বাড়িতে একবার ঢোকে, কিন্তু কি মনে হতেই ইচ্ছে হলো বউটার পিছু পিছু করবে। কারণ বউটার গা গতরের গরম দেখে যেটা মনে হচ্ছে, তাতে একটু একটু সন্দেহ জাগছে রাখালের মায়ের মনে। মনে হচ্ছে এটা মদনের বউটা। কিছুক্ষণ আগেই একটা জোর বাজ পড়ল এই বৈদ্যির কাছাকাছি নারকেল বাগানে। সেইখানের বাজের আলোর ঝলকানিতে ওই সুন্দরী বউটাকে চিনতে এতটুকু ভুল হওয়ার কথা নয় রাখালের মার। হেঁটে হেঁটে বউটি চলেছে, মাথায় তার সুন্দর একটি ছাতা। রাখালের মাও তাকে অনুসরণ করছে 10 হাত দূর থেকে, যাতে সে কিছু বুঝতে না পারে। অনেকটা হাঁটা পথের পরে পূবের গ্রামের দিকে এসে দাঁড়ায় সে, যেটা পশ্চিমের একদম গা ঘেঁষে। সেই জন্যই পূবের গ্রামটা পশ্চিমে রয়েছে অবস্থিত, নামটাই এমন। ওইখানে একটি মাত্র বাড়ি, চারিদিকে জঙ্গলে ঘেরা। ওই বাড়ির ভেতরে বউটাকে ঢুকতে দেখতেই সন্দেহটা হয়েছিল রাখালের মার। পূবালী গ্রামের বাসিন্দা মদনের বউ, সে তাহলে বৈদ্যির বাড়ি অত রাত্রেবেলা? তাহলে কি বৈদ্যি ওকে টাকা পয়সা দেয় সংসার খরচ চালানোর জন্য?
ঘরের দরজা খুলছে মদনের বউটা। হাতে ছোট্ট পুটুলিটা সে রেখেছে তার বাড়ির উঠোনে দাওয়াতের ওপরে। বাজ পড়ার সঙ্গে সঙ্গে রাখালের মায়ের দৃষ্টি নিক্ষেপ হলো সেই পুঁটুলির দিকে। আরে, এটা তো সেই 1 আঙ্গুল লম্বা ছোট্ট পুঁটুলিটা, যেটা একটা রবারের কাপড়ের মধ্যে মোড়ানো ছিল, গাটার দিয়ে আটকানো। এই পুঁটুলিটার কথাই তো বলছিল তখন ওই ছেলেগুলো, বৈদ্যির। এটা নাকি 50 লক্ষ টাকার মাল রয়েছে। এইটা মদনের বউ কি করে নিয়ে আসলো? চুরি করেছে নাকি? খবরটা এক্ষুনি গিয়ে দিতে হবে বৈদ্যিকে। না, মনে হলো তো বৈদ্যি নিজেই এটা বউটার হাতে ধরিয়ে দিল। ঘরের ভেতরে যতই আলো না জ্বলুক, লণ্ঠনের আলোতেও কিছু কিছু দৃশ্য স্পষ্ট হয় তার ছায়ার মাধ্যমে। কারণ মানুষ মৃত্যুর আগে তার ছায়াকে ত্যাগ করতে পারে না। তার দেহের থেকে ছায়া 100 গুণ বড় হতে পারে। সেই ছায়াতেই বোঝা গিয়েছিল বৈদ্যির গড়নটা, তার হাত, তার হাতের বালা, আর এই সুন্দর বউটা। ছায়া বলে দেয় কোনটা পুরুষ আর কোনটা নারী। বউটি খপ করে পুটুলিটাকে তুলে নিয়ে ঘরের ভেতর ঢুকে পড়ে। রাখালের মার চিন্তায় খেত পড়ে। এতক্ষণ সে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভেবেই গিয়েছে, কিন্তু ওইটুকু সময়ের মধ্যে ইচ্ছে করলে সে ছুটতে গিয়ে পুটুলিটা নিয়ে পালাতে পারত। যদিও বেশি দূর পার পেত না, কারণ এমনিই সে পড়ে গিয়ে তার ঠ্যাং খোঁড়া, হাত তার ওপরে পিছলে একটু কোমরে ব্যথা সে পেয়েছে। বেশ খানিকক্ষণ চুপ করে থাকে রাখালের মা। তার ফুটো ছাতা দিয়ে জল গড়িয়ে তার গোটা শরীরটাকে ভিজিয়ে দিয়েছে। গোনাগুন্তি 2টো শাড়ি, 2টো সায়া, 2টো ব্লাউজ, যাক ভিজে গেছে, যাক হাওয়াতে আবার শুকিয়ে যাবে। প্রয়োজনে ওইটাই আবার পরে থাকবে সারা রাত। কিন্তু আজকে জেনেই যাবে কি করে চলে মদনের বউয়ের সংসারটা। মদনের বউয়ের ঘরটা কিন্তু বেশ সুন্দর পরিপাটি। ওপরে টিনের ছাউনি, কিন্তু ইটের দেওয়াল। বেশ খানিকক্ষণ দাঁড়িয়ে থাকার পরে মদনের বউয়ের ঘরের ভেতর থেকে সেই চাপা গোগানির শব্দটা আসে। হাতে ঘড়ি না থাকলেও অনুমান মাফিক বুঝতে পারে রাখালের মা রাত বোধহয় 2-2:30 কাছাকাছি। তা তো হবেই, কারণ সে তো বেরিয়েছেই কত রাতে। তার উপরে এতটা রাস্তা, বৃষ্টির জলে কাদায় পিছলে আস্তে আস্তেই তো সময়টা বেশি লেগে যায়। সে কি গোঙানি! যে শুনবে তারই শরীরটা কাঁটা দিয়ে উঠবে। মনে হবে নিশ্চয়ই কোনো মাখ ভাতারে মিলে লাগালাগি। কিন্তু না, ও তো দেখলো ঘরে তালা বন্ধ ছিল। ভেতরে ঢুকলো পুঁটুলিটা নিয়ে। তারপর নিজে নিজেই এমন, ও বাবা, এ আবার কেমন ধারা মেয়ে মানুষ! নিজের শরীরকে নিজেই। মাথার মধ্যে চিন্তাগুলো ঘুরপাক খেতে শুরু করে রাখালের মার। বুঝতে পারে না এমন শব্দটা আসছে কি করে। শব্দটা উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে। এরপরে সেই শব্দের বেগ আরো বেশি করে বাড়ে, আর তারপর থেমে যায়। বেশিক্ষণ না, জাস্ট কয়েক সেকেন্ড কি কয়েক মিনিটের ব্যবধান হয়তো, কিন্তু শব্দের উত্তেজনার পারদ এতটাই ছিল যে রাখালের মার এই বুড়ো বয়সের শরীরটাও কেমন যেন করে ওঠে। পা দুটো ওই বউটার বাড়ির ভিটের ওপরই স্থির হয়ে গিয়েছে। বৃষ্টির শব্দ ভেদ করেও গোগানির শব্দটা প্রত্যেকটা গাছপালাকে যেন নাড়িয়ে দিয়ে যাচ্ছিল। কতক্ষণ হবে রাখালের মা চুপ করে দাঁড়িয়েছিল টিউবওয়েলটার পাশে। সেইখানেই জানলাটা বন্ধ, কিন্তু শব্দটা আসছে। ঘরে একটি দরজা। দরজা খুলে ভেতরে ঢুকলে এক পাশে ছোট্ট রান্নাঘর, আর এক পাশে শোয়ার একটি ঘর। যখন বিয়ে করেছিল মদন, তখনই প্রথম দেখার সুযোগটা হয়েছিল। আর এই গোটা গ্রামে মানুষকে এই মাঠেই প্যান্ডেল খাটিয়ে খাওয়িয়েছিল মদন। সে কি কবজি ডুবিয়ে খাওয়ানো, খাওয়াবে নাই বা কেন? অত টাকা রোজগার করে। গ্রামের ছেলে বউ থেকে সকলেই 3 দিন পাত পরে খেয়েছিল। মদনের কেউ না থাকলে কি হবে? টাকা ছড়াতেই গ্রামের লোকরা আত্মীয় হয়ে যায়। রান্না বান্না, বউ সাজানো থেকে শুরু করে সব করেছিল সকলে। রাখালের মাও করেছিল ঝিগড়ি কাজ, বাসন মাজা, কুটনো কোটা, মাছ ধোয়া, মাংস ধোয়া। আর সেই মদনের বউয়ের আজকে এই অবস্থা। রাখালের মা ভাবছে এইবার বেরিয়ে যাই, কিন্তু বৃষ্টির বেগটা তখন আরো বেশি জোরে শুরু হয়েছে। একবার তার মনে হলো ঘরের মধ্যে কি কোনো পরপুরুষকে আটকে রেখে তাকে শুষে খাচ্ছে বউটা।
তাই বা কি করে হয়? তাহলে তো তার এখন কম্ম হয়ে গিয়েছে, সে তো দরজা খুলে পুরুষ মানুষটিকে বাইরে বার করে দিতে পারে। গ্রামের কোনো পুরুষ মানুষ তো এখন অব্দি নিখোঁজ হয়নি, সকলেই সকলের ঘরে। তাহলে কি বৈদ্যুৎ বাড়ির কোনো কর্মচারী? ভোর হতেই বৃষ্টিটা একটু কমে আসে, প্রায় তখন 3:30 পৌনে 4টে নাগাদ। হালকা হালকা আলো ফুটেছে, যদিও আকাশের মুখ ভার। কখন যে আবার পশলা পশলা বৃষ্টি শুরু হবে, একই এখন বর্ষার সময়। একটা গাড়ি আসতে দেখে রাখালের মা। তখনও তার পাটা ওখানেই ঠায় দাঁড়িয়ে, মাথার হিসেবগুলো কেমন যেন গোলমাল করছে তার, কিছুতেই কিছু মেলাতে পারছে না। গাড়িটা এসে ঠিক দাঁড়ালো মদনের বউয়ের ঘরের দুয়ারের সামনে। 3বার টকটক করতেই দরজাটা খুলে দিল মদনের বউ। আর সঙ্গে সঙ্গে গাড়ি থেকে বেরিয়ে আসা সন্ডাগুন্ডা মার্কা লোক দুটো মদনের বউকে ঘরে নিয়েই ঢুকে পড়ল। আর এরপরে যেটা হলো সেটা শুনতে গিয়ে রাখালের মায়ের সমস্ত শরীরে কাঁটা দিয়ে উঠল। লোক দুটো বলছে, কোদ দে, বেশি করে কোদ দে, আরে বেরোবে কি করে পাল, কোদ কোদ। বউটা আবার গোঙাচ্ছে গোঙাচ্ছে আর বলছে, কেন এমন করো তোমরা? আমার ঘরে এনে রাখলেই তো হয়, এমন জায়গায় কেন রাখো? আমার তো যন্ত্রণা হয়, এখন আমার কেটেও গেছে, ডাক্তার দেখাতে দাও না তোমরা। চুপ মাগি, ডাক্তার দেখাতে ধরা পড়ে যাবো না? কি জবাব দেবো ডাক্তারকে? তুই তোর পাছার মধ্যে হিরোইন লুকিয়ে রাখিস? হ্যাঁ, এগুলো বলবো? রাখালের মার পা দুটো আরও শক্ত হয়ে গিয়েছে। কে যেন মাটির সঙ্গে শেকল দিয়ে বেঁধে রেখেছে। ইচ্ছে করছে ছুটে পালাই, কিন্তু এদিকে প্রকৃতি তো ভোর হয়েছে, জানান দিচ্ছে এখন আর চোরেদের ঠাঁই নেই এখানে, পালাতে হবে, ছুটতে পালাতে হবে। মদনের বউয়ের তার মানে কোনো অশ্বের দোষের অসুখ নেই? মদনের বউটাকে দিয়ে ওই বৈদ্যি পাচারের কাজ করায়? হিরোইন, এই নামটা শুনেছে রাখালের মা। গ্রামে অনেকেই বলা বলি করে ওইসব নাকি কোটি টাকায় বিক্রি হয়। শেষ অবধি সেটা পাছার মধ্যে। বাবা, ভাবতে গিয়ে রাখালের মা শরীরটা শিহরিত হয়ে ওঠে। এইসবের বিনিময়েই মদনের বউটাকে টাকা দেয় বৈদ্যি। কেন, ওর কাছে লুকিয়ে রাখলেই তো হলো। না না, কদিন আগেই গ্রামে রেড হয়েছিল, পুলিশি কর্তারা এসে সকলের বাড়িতে খোঁজাখুঁজি করে গিয়েছে। এ তো আর লুকিয়ে রাখার জিনিস নয়, কিন্তু শরীরের ভেতরের গোপন স্থানে লুকিয়ে রাখলে চোরের বাপেরও খুঁজে বের করার ক্ষমতা নেই। সুতরাং এমন জায়গায় রবারের মধ্যে মুড়ে সেটাকে ঢুকিয়ে দেওয়া হয় যেখান থেকে যেই মানুষের শরীরে প্রবেশ করানো হয়েছে তারই বার করতে গেলে অবস্থা টাইট। লোক দুটো চলে যাওয়ার পর মদনের বউ বৃষ্টি মাথায় নিয়েই পশ্চিম পাড়ে ছোটে, ঝোপের মধ্যে গিয়ে বসে পড়ে। আবার সেই রক্তের ধারায় কেঁদে ওঠে বউটা। ঘরে যখন আসে তখন সে খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটছে। হবে নাই বা কেন, অসহ্য যন্ত্রণা যে। রাখালের মা ঘরে ফিরে গিয়েছে। রাখাল সারা রাত ওর মাকে বিছানাতে পায়নি। এসে দেখে ছেলে মাটিতে পড়ে রয়েছে। ছেলেকে বুকের মাঝে আঁকড়ে নিয়ে রাখালের মা তাকে শুইয়ে দেয়। তার ভেজা শাড়ি দিয়ে ছেলের মুখটা মুছিয়ে বলে, বাপরে, অনেক ভালো আছি রে, খেটে পিঠে তোকে যা খাওয়াবো তাই খাবি বাপ। লোকের বাড়ির এঁটো কাঁটা যা পাবি করে খাওয়াবো তোকে, তাও গতর দিয়ে খাওয়াবো না বাপ। রাখালের মা খুব ভয় পেয়েছে। বৈদ্যি যথেষ্ট ভালো লোক, কিন্তু এত বড় হিংস্রতা তার। কিন্তু কি করে এটা প্রকাশ করবে সে সকলের সামনে? মদনের বউটা দিনের বেলায় কারো সঙ্গে দেখা করে না, দরজা বন্ধ করে একা একাই রান্না বান্না করে খায়। আর মনে পড়ে রাখালের মায়ের। বেশ কয়েক বছর আগে রাখাল তখন করে কমে খেত। গোয়ালার দুধ দোহানোর কাজ করত বৈদ্যির বাড়ি। কি একটা দরকারে রাখালের মা রাখালের কাছে গিয়েছিল। তখনই দেখেছিল মদনের বউটাকে বৈদ্যির কাছে কান্না করছে, মুখে কাপড় গুজে, বোধহয় টাকা পয়সার জন্য। বৈদ্যি বসে বসে তাকে বলছিল, বৌমা, কাজ করতে চাইছো বুঝলাম,
কিন্তু তুমি তো যুবতী সুন্দরী। আমার বাড়িতে যুবক পুরুষের তো অভাব নেই বৌমা। তোমায় তো ছিঁড়ে কুড়ে খাবে ওরা। আর কতদিনই বা নিজেকে তুমি আগলে রাখবে বলো? মদন মোহনটাও কুলাঙ্গার একটা ছেলে। এত সুন্দর একটা শিক্ষিত মেয়েকে বিয়ে করে তা তোমার জন্য কাজ আছে যেগুলো শিক্ষিত মানুষরা করে। তুমি যদি করতে পারো তাহলে আমি তোমায় কথা দিচ্ছি তোমার ভাত কাপড়ের অভাব হবে না। কিন্তু কাজটা বেশ কষ্টসাধ্য। পারবে তো? শিক্ষিত লোকরা তাহলে এইভাবে জেনে শুনেও নিজের ক্ষতি করে? না, তা কি করে হয়? বউটা নেহাত বিপদে পড়েছে তাই। প্রশ্ন অনেক রাখালের মায়ের মাথায়, কিন্তু জবাবদিহি করার জায়গা নেই। বেশ কয়েকদিন পর দামোদর শান্ত হয়েছে, বৃষ্টিও কমে গিয়েছে, উজ্জ্বল রোদ উঠেছে। কিভাবে যেন রাখালের শরীরটাও আজকাল বেশ সুস্থ। সে উঠে বসে, নামার চেষ্টা করে, কাজকর্ম করার চেষ্টা করে মায়ের সাথে সাথে। ওদিকে ভবানীও বেশ ভালো আছে। আবার দেখা হয়েছে মুদিখানা দোকানদারের সঙ্গে। আজ ধার শোধ করার পালা। রাখালের মা গ্রামের আর 5টা লোকের বাড়িতে কাজ করে মাইনে পেয়েছে বেশ কয়েকটা টাকা। বেশ কয়েকটা জেলে উৎপত্তি হয়েছে এখানে, যারা শহরে মাছ বিক্রি করে বেশ মোটা টাকায় ইনকাম করছে। বৈদ্যেরও ভূমিকা আছে এতে অনেক। ওকে রাখালের মা, আমি ধার দিতে পারবো না। আমি ধার চাইতে আসিনি দাদা, শোধ করতে এসেছি। ও বাবা, দাও দাও দাও। এই কি 700 কেন? আরো তো দেবখানি। হ্যাঁ ঠিক আছে, তোমাকে এবার ভরসা করা যাচ্ছে। ও মা, বৌমা যে কি লাগবে বলো দেখি। রাখালের মা মদনের বউয়ের দিকে তাকাতে পারে না। মদনের বউ আবার লিস্টি বার করে দেয় আর বুকের ভেতর থেকে কাপড়ের পুটলি বার করে 500 টাকার চকচকে নোটটা হাতে ধরিয়ে দেয় ওই মুদি দোকানদারের। আজকে আর ওই 500 টাকার নোটের থেকে রাখালের মায়ের নাকে নোটের সুঘ্রাণ আসছে না, সেখান থেকে আসছে পচা পায়খানার গন্ধ। কেমন লেগেছে আজকের নিবেদন? কমেন্ট বক্সে কমেন্ট করতে কেউ ভুলবেন না। ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, আর আপনাদের প্রিয় চ্যানেল শিল্প সাহিত্য বাই বৈশাখী সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। বেল বাটন প্রেস করে দেবেন নতুন গল্পের নোটিফিকেশন সব সময় পেয়ে যাবার জন্যে। আজ এই পর্যন্তই। দেখা হচ্ছে আগামীকাল আরও একটি নতুন ভিন্ন স্বাদের ভিন্ন আঙ্গিকের গল্পের সঙ্গে। সকলে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ঈশ্বরের কাছে এটাই কামনা করি। নমস্কার।